জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ফের অবরোধ কর্মসূচি শুরু করেছে স্থানীয়রা। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল, সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানকার বিস্তারিত জানাতে ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশন ও ভাঙা বাসস্ট্যান্ড থেকে যুক্ত আছেন আমাদের দুজন সহকর্মী কাজী মনিরুজ্জামান এবং মফিজুর রহমান শিপন। শুরুতে মনির কাছে যেতে চাই। মনির, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। সিফাত, এই মুহূর্তে কিন্তু ভাঙার যে ইন্টারসেকশন রয়েছে সেই ইন্টারসেকশনে কিন্তু আলগি এবং হামিরদি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ দলে দলে আসছেন, তাদের হাতে লাঠিসোঁটা এবং তারা মিছিল সহকারে এখানে অবস্থান নিচ্ছেন। বলা যায় যে এই মুহূর্তে এই ইন্টারসেকশন এলাকা অর্থাৎ ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়ক পুরোপুরি দখলে নিয়েছে আন্দোলনকারীরা এবং এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল আমরা দেখছি যে তারা অবস্থান করছিল, তারা ধীরে ধীরে এখান থেকে সরে গিয়ে তাদের থানা এবং তাদের যে বিভিন্ন অবস্থান রয়েছে সেখানে গিয়ে চলে গিয়েছেন। আন্দোলনকারীদের বাধার মুখে এই মুহূর্তে এই ভাঙা যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ডটিতে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। তাদেরকে আমরা দেখেছি যে তাদের এপিসি এবং যে জলকামান আছে সেগুলি নিয়ে থানায় তারা প্রবেশ করেছেন। পুরো এলাকাটি আন্দোলনকারীরা তারা আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত এই সড়ক এই অবরোধ তারা উঠাবেন না। তারা সড়কের মাঝে আমরা দেখছি যে টায়ার জ্বালিয়ে আন্দোলন করছেন এবং বিদ্যুতের খুঁটি ফেলে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। মিছিল সহকারে আসছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া দেখছি যে যারা বিভিন্ন বিভাগ থেকে এসেছেন সড়ক পথে সে সকল যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা পায়ে হেঁটে এবং গ্রামের সড়ক ধরে কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। তো আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথা রাখেনি, তারা তাদেরকে আন্দোলন করতে বাধা দিয়েছে। এই কারণেই তারা অনেকটা উদ্ধত হয়েছেন এবং তারা এই পুরো মাঠ তারা কিন্তু দখলে নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে তাদের সাথে এখানকার আন্দোলনকারীদের সাথে কথা হচ্ছে এবং একটি সমঝোতার মাধ্যমে এই আন্দোলন সমঝোতার মাধ্যমে তারা এই আন্দোলন বন্ধ করবে এমনটাই তারা মনে করছেন এবং সব সড়ক ছেড়ে দেবেন সাধারণের জন্য এমনটা বলছেন। এখন কিন্তু আন্দোলন তুঙ্গে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী থানায় রয়েছেন। ধীরে ধীরে আন্দোলন আরো বেগবান হচ্ছে। আমরা এখানে রয়েছি, পরবর্তী সংবাদে সিফাত আরো জানাতে পারবো। ভাঙা ইন্টারসেকশনে জানাচ্ছিলেন সহকর্মী মনির। এবার শিপনের কাছে একটু যেতে চাই। ফরিদপুরের ভাঙা পুকুরিয়া বাস স্ট্যান্ডের এলাকার চিত্র কেমন দেখছেন আপনি একটু জানাবেন। উত্তাল অবস্থায় রয়েছে পুরো ভাঙা অঞ্চলের মহাসড়কগুলোতে। হাজার হাজার মানুষ কিন্তু এখন রাজপথ তাদের দখলে, যেটা সকাল থেকে 10টা 11টা অব্দি পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে ছিল, এখন কিন্তু সেটা তাদের নিয়ন্ত্রণে অনেকটাই হারিয়েছে। এমনকি আমরা দেখতে পেরেছি যে ভাঙ্গায় সদরে কিন্তু আশেপাশে ইউনিয়ন থেকে কিন্তু লোক জড়ো হয়ে সবার হাতে লাঠি সুতার ঝাড়ু জাতীয় অনেক জিনিস নিয়েই তারা কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধবন্ধু নারী সবাই কিন্তু সমাবেত হয়েছে ভাঙ্গায় চৌরাস্তা স্পটে। আমি দাঁড়িয়ে আছি যে স্পটে, সেখানে নিশ্চয়ই আপনি পিছনে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। তারা কিন্তু একটা দাবি নিয়েই বারবার কথা বলছে যে নির্বাচন কমিশন এবং সরকারের সদয় বিবেচনা আমাদের প্রতি করলেই আমরা মানুষের দুর্ভোগ থেকে আমরা সরে যাবো এবং মানুষের দুর্ভোগ দেওয়া হয় সেটাও আমরা চাই না, এমনটি বলছে। তো এই মুহূর্তে সর্বশেষ যে মেসেজটি দিতে চাই সেটা হচ্ছে এই আন্দোলনের পাশে যে মানুষ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে, তারা কিন্তু নিরাপদ স্থানে চলে গেছে আন্দোলন কাজে রেখে। এখন কিন্তু হাজার হাজার নারী পুরুষ কিন্তু আন্দোলনের মিছিলমুখী অবস্থায় রয়েছে, মিছিল করছে এবং নানা ভাষায় তারা স্লোগান দিচ্ছে। তারা বলতে চাচ্ছে তাদের যে কোনো মূল্যে মানতে হবে নির্বাচন কমিশনকে। কারণ হচ্ছে আলগি এবং হামিরদি যে ইউনিয়ন, এই ভাঙ্গার সবচেয়ে বড় দুটি ইউনিয়ন, প্রায় 40,000-এর কাছাকাছি ভোটার এখানে রয়েছে। এই ভোটারদের প্রত্যেকের দাবি একটাই, সেটি হচ্ছে যে কোনো মূল্যেই আমরা পার্শ্ববর্তী নগরকান্দা সালতায় যাব না। আমাদের প্রাণ থাকতে, আমাদের রক্ত থাকতে আমরা এই অন্য আসনের প্রার্থীকে আমরা ভোট দিতে যাব না। আমরা আমাদের অঞ্চলে যে প্রার্থী হয় তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো, এমনটি বলছে। তাদের দাবি এমনটি। এবং আপনাকে বলে রাখি যে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কে সকালে যে শিথিল অবস্থা ছিল সেই শিথিল থেকে এখন ফটক থেকে
কঠোর অবস্থানে অবরোধ চলছে। এখন কিন্তু কোনো যানবাহন চলার সুযোগ নেই, মোটরসাইকেল চলার সুযোগ নেই, শুধুমাত্র জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স এবং ওষুধবাহী যে গাড়ি, সেইগুলো গাড়িগুলোকে ছাড়ছে, তাও চেক করে করে ছাড়া হচ্ছে। আর এদিকে যখন সকালের দিকে যান চলাচল ছিল তখন কিন্তু প্রচুর সংখ্যক গাড়ি যাতায়াত করা শুরু করেছিল, এবং আবার যখন 11টার পরে গাড়িগুলো আটকে দেওয়া হয়, স্বাভাবিকভাবেই সেই গাড়ির পেছনে 8-10 কিলোর উপরে কিন্তু এখন যানজট লেগে আছে, এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষেরও কম বেশি ভোগান্তি হচ্ছে, সেটি আমরা দেখতে পেয়েছি। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে অবরোধ কর্মসূচির সফর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী মনির এবং শিপন। এবার যেতে চাই বাগেরহাটে। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় 3 দিনের হরতাল পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। তবে দিনের শুরু থেকে হরতাল কর্মসূচিতে ছিল ঠিলে ঠালা ভাব। মহাসড়কে যান চলাচল সীমিত থাকলেও দুর্ভোগ কমাতে ছোট যানবাহনগুলোকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। তবে গণপরিবহন কম থাকায় বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। এছাড়া হরতালের আওতামুক্ত রাখা হয়েছে দোকানপাট। তৃতীয় দফার কর্মসূচিতে সকাল থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল করেন আন্দোলনকারীরা। এছাড়া বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন সংখ্যা নির্ধারণ করে কমিশন। হরতাল আমরা সমর্থন করি, যেহেতু যেটা আমাদের পরে করা হয়েছে অন্যায় হয়েছে, যার কারণে আমরা হরতাল সমর্থন করি। সবাই হরতালকে সমর্থন করতেছে, প্রত্যেকটা মানুষই। তাদের দুর্ভোগ হচ্ছে, দুর্ভোগের পর মানুষ তাদের সব কিছু মিলিয়ে কষ্ট করতেছে, তারপরও হরতাল করতেছে, এই আর কি। আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। আমরা চাই যে বাগেরহাটবাসীর যে দাবিটা আছে, দাবিটা মেনে নিয়ে এই জনদুর্ভোগকে যেন সরকার ঠিক করে দেয়। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে 2008 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের সাথে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মধ্যে সমঝোতা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল সাক্ষ্য দিতে এসে একথা বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, মইনু আহমেদ ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার মামুন খালেদ 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। বিনিময়ে মামুন খালেদ পেয়েছেন ডিজিএফআইয়ের প্রধানের পদ। 2009 সালে পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল শেখ তাপস। তার জড়িত থাকার প্রমাণ থাকার পরও কোনো বিচারের মুখোমুখি হতে হয়নি তাকে। উভয় কক্ষে পিআর, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় পার্টি ও 14 দলের বিচার নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া 19 সেপ্টেম্বর বিভাগ ও জেলা এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল আউট অফ 31 পিয়ারের পক্ষে, এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে। কিছু দল পূর্ণ 2 কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়, কিন্তু পিয়ার চায়। যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে, যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপৎ বলতে চাচ্ছি না। দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাতে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিল্প মালিকদের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমএর পরিচালক সাইফুল্লাহ মনসুর। সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ, বিশেষ করে শ্রম আইন নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা কারখানার স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা চান।
সমাজ পরিবর্তন ও মানবিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই তরুণরাই ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তরুণরাই যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি তরুণদের ছোট ছোট প্রচেষ্টায় দেশের জন্য মস্ত বড় পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের যুব সমাজ যখন সক্রিয় থাকে তখন কোনো প্রতিবন্ধকতাই দেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। এর আগে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেশের ১২ যুব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ শুরু হয়েছে। দুপুর ১২টার দিকে কূপের উৎপাদিত গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ। এ সময় ৩ নম্বর কূপ থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে বলেও জানানো হয়। আগামী ১০ বছর এই কূপ থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব বলে আশা করেছে কর্তৃপক্ষ। এর আগে রোববার দিনভর গুণগত মান ও নিরাপত্তা পরীক্ষার পর রাতেই উৎপাদন প্রক্রিয়ায় সফলতা আসে। সিলেট গ্যাস ফিল্ডের অধীনস্থ এই কূপটিতে গত ২ মাস আগে ওয়ার্ক ওভারের কাজ শুরু করে বাফেক্স। ৭৩ কোটি টাকা ব্যয়ে শেষ হয় এ কাজ। ভবিষ্যতে দেশের প্রয়োজনে গ্যাস উৎপাদনে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানায় রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান বাপেক্স। নড়াইল যশোর মহাসড়কে দুর্ঘটনায় নিকর নামের এক পুলিশ কর্মকর্তা সহ মৃত্যু হয়েছে ৩ জনের। রাত 11:15টায় যশোরের ভাঙ্গুড়া বাজার এলাকায় বাস নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাঘারপাড়ায় ভাঙ্গুড়া বাজার এলাকায় বাস বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনে গ্লাস ভেঙে বাস ঢুকে যায়। ঘটনাস্থলে প্রাণ যায় একজনের। আশঙ্কাজনক অবস্থায় আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। রাকসু হল সংসদে বিভিন্ন পদে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম। নির্বাচিতদের মধ্যে ৪ জন ছেলেদের একটি হল থেকে এবং বাকি সবাই মেয়েদের হল থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোনো প্রার্থী না থাকায় হল সংসদের ৩টি পদ ফাঁকা রয়েছে। মেয়েদের বিভিন্ন হলের নির্বাহী সদস্য পদ থেকে আরও ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন কমিশন। গতকাল প্রার্থী তালিকা চূড়ান্ত হলে পদের বিপরীতে প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী না থাকায় এমন হয়েছে। চুয়াল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফলের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত ক্যাডাররা। সরকারি কর্ম কমিশন পিএসসি এর সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে ৪৪তম বিসিএস এর গেজেট প্রকাশ এবং চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে। ৪৪তম বিসিএস এর গেজেট প্রকাশ এবং নিয়োগের আগ পর্যন্ত পরবর্তী কোনো বিসিএস এর কার্যক্রম গ্রহণ করা যাবে না বলেও দাবি পেশ করেন তারা। তারা বলছেন,
বলছেন এসব সমস্যা সুরাহা না করেই 48তম BCS এর সুপারিশপ্রাপ্ত নথি জনপ্রশাসনে পাঠানো হয়েছে, যা সম্পূর্ণ আইন বহির্ভূত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মাত্র 15 বছর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার। নেটফ্লিক্সের মিনি সিরিজ অ্যাডামসের অভিনয় করে সবচেয়ে কনিষ্ঠ পুরুষ তারকা হিসেবে 77তম এমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এই বয়সে এত বড় অর্জনে আবেগ আপ্লুত হয়ে পড়েন ওয়েন কুপার। এবারের এমি এই পুরস্কার সেভারেন্স সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ার জিতেছেন 2টি বড় পুরস্কার। এছাড়া দ্য পিট এবং দ্য স্টুডিও প্রাথমিক পর্যায়ে জয়ী হিসেবে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন তারকা জগতের জমকালো এই আসর। মূলত টেলিভিশন, ড্রামা, সিরিজ, কমেডি এবং বিভিন্ন অনুষ্ঠানে নির্মাণ এবং উপস্থাপনায় অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে এমি পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক বিরতির পর নিয়োজিত প্রথম ম্যাচে মূল mention every single person that was involved in making this show because it was the definite. The second Emmy win and third nomination this year. শেষ করছি এখন চারদিকে। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।